নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মন ভালো নেই, দিন কেটে যায় আশায় 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 আশায়, মন ভালো নেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করে আপনাদের সামনে তুলে ধরলাম। তার কারণ আজকের এবং বিগত কয়েকদিনের জন্য যদি ভারতীয় শেয়ার বাজারটা খেয়াল করে দেখেন, বাস্তবে তাই ঘটে চলেছে। বিনিয়োগকারী এবং ট্রেডার্স তারা দুপক্ষই কনফিউজড হয়ে বসে রয়েছেন যে এক্স্যাক্টলি ভারতীয় বাজারে চলছেটা কি। খুব সত্যি কথা বলতে, যখন বাজার একটি ডিরেকশন নেয় তখন বিনিয়োগকারীদের জন্যও সুবিধা হয়, ট্রেডারদের জন্যও সুবিধা হয়। খুব ভোলাটাইল মার্কেটে, ডিরেকশনলেস মার্কেটে ট্রেডার্সরাও বিশেষ সুবিধা করতে পারেন না, বিনিয়োগকারীরা বিশেষ করে শর্ট টার্ম বিনিয়োগকারীরা ভীষণ কনফিউজ থাকেন। লং টার্ম বিনিয়োগকারীদের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের কোনো সমস্যাই থাকে না, কারণ তারা একটা ব্যাপারে নিশ্চিন্ত যে তারা ভালো কোম্পানির শেয়ার একটি ন্যায্য মূল্যে পেলে তারা সেই শেয়ার সংগ্রহ করে দীর্ঘমেয়াদী সময়ের জন্য তারা ওয়েলথ ক্রিয়েট করবেন। এবার চলে আসছি যে বিগত কয়েকদিন ধরে মার্কেটে যা চলছে সেইটা কিন্তু এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি করছে, একটা নিরাশা তৈরি করছে ট্রেডার্স এবং বিনিয়োগকারী দু ক্ষেত্রেই এটা সত্য। কেন? প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দিন তার বিবৃতি বদল করছেন। এক নম্বর, ভারতবর্ষকে অপমান করছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করছেন। কখনো বলছেন তার উচিত ছিল আমার মন ভালো রাখার, কখনো তিনি বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী নাকি অখুশি হয়েছেন তার বয়ানে এবং ট্যারিফ চাপিয়ে দেওয়ার জন্য। আপনাকে কি গলায় মালা পরানো হবে আপনি ভারতবর্ষের উপর অতিরিক্ত 50% ট্যারিফ বসিয়েছেন বলেন, নাকি ভারতীয় প্রধানমন্ত্রী তার উপর খুশি হবেন? অদ্ভুত বয়ান, যাই হোক সেই বিষয়ে আমরা যাচ্ছি না। দু নম্বর যে পয়েন্ট, যে ভদ্রলোক অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট কখন কি বলেন সেটা তিনি হয়তো জেনেই বলছেন, মেথড ইন ম্যাডনেস আমরা কেউ জানি না, কিন্তু এটা ঘটনা। তার বক্তব্যগুলোর ফলে ভারতীয় শেয়ার বাজারে বিলক্ষণ চাঞ্চল্য সৃষ্টি হয়। তিনি মানে মাঝখানে একটি মন্তব্য করেছিলেন, আলপটকা মন্তব্য হতে পারেন। তিনি বলেছেন প্রয়োজনে আমরা আরও ট্যারিফ বসাবো ভারতীয় পণ্যগুলোর উপর। খুব স্বাভাবিকভাবে একটা নেগেটিভ রেসপন্স আসবে, বিশেষত সেই সব কোম্পানি যারা আমেরিকাতে পণ্য এক্সপোর্ট করে থাকে ভারতবর্ষ থেকে। এইবার যেটা সমস্যা বৃদ্ধি করছে, জিওপলিটিক্যাল টেনশন। ট্রাম্প 2026-এ এসেই রণংদেহী মূর্তি ধরে ফেলেছেন বলা যেতে পারে। অর্থাৎ প্রথমে ভেনেজুয়েলা দখল করেছেন, এখন তিনি কি বলছেন স্পষ্টত, এটা হোয়াইট হাউসের স্টেটমেন্ট কোট করছি। হোয়াইট হাউসের স্টেটমেন্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা ভেনেজুয়েলার তেলের দখল পেয়েছি, এর থেকে বিক্রি করার টাকাটা আমি দখল করব। এটা ডোনাল্ড ট্রাম্প ইন ভার্বাটিম বলেছেন, যে অর্থাৎ তিনি এই টাকাটা ভেনেজুয়েলার যে তেল দখল করা হয়েছে সেখান থেকে বিক্রি করা যে অর্থ সেইটা নাকি ডোনাল্ড ট্রাম্প কন্ট্রোল করবেন। এবং কার উপকার হবে তিনি এই ব্যাপারেও তিনি সম্পূর্ণ সমানভাবে নির্লজ্জ। তিনি বলে দিয়েছেন যে এটা ভেনেজুয়েলার লোক উপকৃত হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইউনাইটেড স্টেটসের লোকজনও উপকৃত হবে। একদম সহজ ভাষায় বলা যেতে পারে যে একজন ডেসপট যা করে থাকেন ডোনাল্ড ট্রাম্প তাই করছেন। এতেও গল্প শেষ হতো না। এর আগে তো ইরানকে হুমকি দিয়েই রেখেছেন, আমরা কেউ জানি না এই মুহূর্তে তার স্ট্র্যাটেজি কি হতে পারে। তিনি গ্রিনল্যান্ডের কথা বলতে বলতে ইরানকে আক্রমণ করলেন, হতে পারে তিনি ইরানের কথা বলতে বলতে তিনি গ্রিনল্যান্ডকে আক্রমণ করতেন, হতে পারে তিনি কিউবা বা কলম্বিয়ান প্রেসিডেন্টকে তিনি আবার অপহরণ করে নিয়ে এসে সেখানে যদি কিছু সম্পদ থাকে সেই দুটি দেশে সেটা দখল করার বা ভোগ দখল করার চেষ্টা করলেন। সমস্ত কিছু হতে পারে, কিন্তু যে টার্গেটগুলো ইনি দিয়ে রেখেছেন অর্থাৎ কিউবা, কলম্বিয়া এবং গ্রিনল্যান্ড এবং তার সঙ্গে অবশ্যই ইরান, তাতে এইটা বুঝে যাচ্ছে তার নজর কিন্তু সেই সমস্ত দেশে যে দেশগুলো তার জন্যে অর্থকারী উপকার নিয়ে আসতে পারে। আপনাদের কি মনে হয় তিনি নিজের দেশের জনগণের জন্য উপকার করছেন? তার নিজের জনগণের সম্বন্ধে তার বিন্দু মাত্র তার আগ্রহ রয়েছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। যাই হোক, এবার গ্রিনল্যান্ড কেন গুরুত্বপূর্ণ? কারণ গ্রিনল্যান্ড আর্কটিক রিজিয়নে রয়েছে
এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী গ্রিনল্যান্ড যে যে ভূখণ্ডটি সেটা বিশ্বের 12তম সবচেয়ে বড় ভূখণ্ড। ঠিকই শুনেছেন, গ্রিনল্যান্ড মানে গোটা বিশ্বের মধ্যে 12তম সবচেয়ে বৃহত্তম ভূখণ্ড, এবং তার 90% বরফ দিয়ে বছরে 365 দিন ঘেরা থাকে। 10%তে প্রায় মোটামুটি 60,000 মানুষ বসবাস করেন ইনুইট রিজিয়নে। এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেই লিখেছেন যে আমি যদি এই প্রত্যেকটা লোককে $1 মিলিয়ন করে দিয়ে দিই, তাহলেই ওদের আমরা দখল করে নিতে পারবো, গ্রিনল্যান্ড দখল করে নিতে পারবো। এটা বিশাল কোনো সমস্যা নয় আমেরিকার পক্ষে, সেটা সবাই জানেন যে কয়েকশো বিলিয়ন ডলারের গল্প রয়েছে এতে, সেটা মারাত্মক অসম্ভব নয় আমেরিকার পক্ষে। 2 নম্বর, তিনি বলছেন যে যদি প্রয়োজন হয় তিনি সেনা পাঠিয়ে গ্রিনল্যান্ড দখল করবেন। এত বড় অডাসিটি! ডেনমার্কের রাজার অধীনস্থ হচ্ছে গ্রিনল্যান্ড, যদিও স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড, তবুও কিন্তু সেটা ডেনমার্কের আন্ডারে। সুতরাং সরাসরি ডেনমার্ককে হুমকি দেওয়া চলছে বিগত কয়েক বছর ধরে। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত গ্রিনল্যান্ডও দখল করবে এবং গোটা বিশ্বের সমস্ত দেশ সেটা বসে বসে দেখবেন যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশ দখল করছেন, একের পর এক সেনানায়ককে বা দেশনায়ককে তিনি হয় বন্দী করছেন, নতুবা তিনি সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। এরকম কাজকর্ম চলতেই থাকবে। কতদিন গোটা বিশ্ব এটা সহ্য করবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপাতত এটা বোঝা যাচ্ছে যে বিশ্বের কোনো দেশের ক্ষমতা নেই ডোনাল্ড ট্রাম্পকে আটকাবে। এবার চলে আসি যে ভারতবর্ষের ক্ষেত্রে মার্কেট 3 দিন ধরে পতন রয়েছে। এর পেছনে ডেফিনেটিভ কিছু কারণ অবশ্যই রয়েছে। তার আগে বলে দিই যে আজকের মার্কেটে রুপো সর্বকালীন উচ্চতা ছুঁয়ে গিয়েছিল, সেখান থেকে মোটামুটি প্রায় 1008 টাকা খুলেই কিন্তু সেখানে পতন ঘটে সর্বকালীন উচ্চতা থেকে। এখন মোটামুটি 5-6 হাজার টাকা নিচে প্রতি কিলো রুপো ট্রেড করছে। তার ফলে হিন্দুস্তান জিঙ্ক সাধারণত শেয়ারটা যদি বিগত কয়েক মাস ধরে খেয়াল করে দেখেন যে রুপোর দাম বৃদ্ধি পেলে হিন্দুস্তান জিঙ্ক শেয়ারের দাম ওঠে, রুপোর দাম কমে গেলে হিন্দুস্তান জিঙ্ক শেয়ারের দাম কমে যায়। হিন্দুস্তান কপারের ক্ষেত্রে একই কথা সত্যি। কপারের দাম যদি প্রত্যেক দিন বৃদ্ধি পায়, হিন্দুস্তান কপারের সেখানে একটা তেজি ভাব কিন্তু আমরা খেয়াল করে দেখতে পারি। এইচডিএফসি ব্যাংককে নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এইচডিএফসি ব্যাংকের হলোটা কি। এইচডিএফসি ব্যাংকের মতন ব্যাংক বিগত দুদিনে প্রায় 4% পতন দেখেছে। কি তাতে কি কোনো সমস্যা রয়েছে? সমস্যা কোনো কিছুই নেই। সেটা হচ্ছে যে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে যে অ্যাক্রেশন রেটটা সেটা কমে গিয়েছে। অর্থাৎ যে ব্যাংকে যে ডিপোজিট হয় সেই ডিপোজিটের কত ভ্যালু বাড়লো সেটাকে বলা হয় অ্যাক্রেশন। এইবার যেটা দাঁড়াচ্ছে যে বিগত বছরের তুলনায় এইচডিএফসি ব্যাংকের যে অ্যাক্রেশন হয়েছে সেটা খুব বেশি হয়নি। মানে এর মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে কোনো মানুষ ফিক্সড ডিপোজিট করে থাকলেন, তার ফলে ডিপোজিট বাড়লো, অ্যাক্রেশন বাড়লো, অথবা তার সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কাসা রেশিও সেইটা বৃদ্ধি পেল, সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যাক্রেশন হতে পারে। একটা ব্যাংকের পক্ষে ভালো হচ্ছে একই সঙ্গে যদি এই কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট রেশিও ইমপ্রুভ করে, তার ফলে যদি ভ্যালু অ্যাক্রেশন হয়। কিন্তু এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে ভ্যালু অ্যাক্রেশন তেমন হয়নি বলে বিনিয়োগকারীরা মনে করছেন। এবং উপরন্তু তাই না, আজকের দিনে প্রায় 1750 কোটি টাকার কিন্তু শেয়ার হাত বদল হয়েছে এইচডিএফসি ব্যাংকের। 1700 কোটি টাকার শেয়ারের হাত বদল হওয়া মুখের কথা নয়, সুতরাং সেখানে কিন্তু তার একটা প্রভাব পড়েছে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে। এবার চলে আসি ওয়াল স্ট্রিটে যে র্যালি চলছে সেটা ভারতবর্ষের পক্ষে খুব একটা যে ভালো না, আপনারা বুঝতেই পারছেন। কারণ যে ম্যাগনিফিসেন্ট 7 যার দৌলতে ওয়াল স্ট্রিটের এত বারবরন্ত, যেখানে কয়েক ট্রিলিয়ন ডলার কোম্পানি, বেশ কয়েকটা কোম্পানি, কয়েক ট্রিলিয়ন ডলার কোম্পানি রয়েছে, তার মধ্যে ডেফিনেটলি টেসলা রয়েছে, তার মধ্যে অবশ্যই অ্যামাজন রয়েছে, তার মধ্যে এনভিডিয়ার মতন কোম্পানি, মেটার মতন কোম্পানি রয়েছে। সুতরাং সেই জায়গাটা দেখতে গেলে এই ম্যাগনিফিসেন্ট 7 যতদিন ধরে র্যালি করবে তত তারা কিন্তু বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। বিগত 3 বছর ধরে ননস্টপ র্যালি করে যাচ্ছে এই ম্যাগনিফিসেন্ট 7 স্টকস, যার ফলে ওয়াল স্ট্রিটের এই উত্থান, ন্যাসড্যাকের এই উত্থান। সুতরাং যতদিন এই স্টকসগুলোতে শক্তি দেখবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর এর মতন কোম্পানি বা মেগা ক্যাপ টেকনোলজি কোম্পানি, যত উত্থান বা যত শক্তিশালী এরা হবে তত বিদেশি বিনিয়োগ টানবে। এবং ভারতবর্ষ থেকে যে লাগাতার বিনিয়োগ বেরিয়ে গেছে বিগত 15-16 মাস ধরে, সেটা ফার্দার এক্সেলারেটেড হবে এবং হয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই টাকা সবাই আমেরিকাতে গিয়ে বিদেশি বিনিয়োগকারীরা বা এফআইএসরা বিনিয়োগ করছে।
এবং এই জানুয়ারি মাসেও কিন্তু এখনও এফআইআইসরা নেট সেলার্স হয়েই বসে রয়েছেন এবং আজকের অর্থাৎ 7ই জানুয়ারি যে নতুন কিছু পরিবর্তন হবে এমন সম্ভাবনা কম হতে পারে হয়তো, কারণ আস্তে আস্তে সেলিং কমছে, কয়েকশো কোটি টাকার মাত্র মানে এফআইআইসরা বিক্রি করেছে বিগত দুদিনে। সুতরাং আজকের হতে পারে হঠাৎ করে আমাদের বিস্মিত করে দেখা গেল যে এফআইআইসরা নেট বায়ার হলো, কিন্তু একদিন নেট বায়ার হয়ে তো কোনো লাভ নেই, যেখানে কয়েক লক্ষাধিক টাকার বিক্রি করে মানে শেয়ার বিক্রি করে মানে বিদেশিরা বিনিয়োগকারীরা চলে গিয়েছেন। সেই জায়গাটা কিন্তু আমাদের প্রয়োজন যে তারা ফিরে আসুক, লাগাতার বিনিয়োগ করুন, এবং তার জন্য কি কি প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করব। সোনার দাম বৃদ্ধি হচ্ছে, সোনার যে জুয়েলারি বা গহনার যে কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যেটাকে বলে দুর্দান্ত উত্থান হচ্ছে, এবং গোল্ড লেন্ডিং কোম্পানিসগুলোতেও ক্রমাগত উত্থান হয়ে চলেছে। আজকে টাইটান 4% উপর বৃদ্ধি, সেনকো প্রায় 13% কাছাকাছি একসময় বৃদ্ধি ছিল, কল্যাণ জুয়েলার্স প্রায় 4% উপর বৃদ্ধি ছিল। তার কারণ এদের কোয়ার্টারলি রেজাল্টস প্রত্যাশিত যে হয়তো বা ভালো হবে, তাদের গ্রোথ বৃদ্ধি হচ্ছে, হবে না কেন, এই মাসটাই এই কোয়ার্টারটাই ছিল ফেস্টিভ্যাল সিজন। এই ফেস্টিভ্যাল সিজন এবং সোনার দাম নিয়মিত হারে বাড়ার ফলে আতঙ্কিত হয়েও কিন্তু বিনিয়োগকারীরা সোনার গহনা কিনেছেন বলা যেতে পারে। পাছে সোনার দাম আরও বৃদ্ধি হলে তারা সেই সোনার গহনাটা না যেন তাদের কেনার মধ্যে থাকে, মানে তারা কেনার ক্ষমতা রাখেন, এই জন্য হয়তো খুব দ্রুত গিয়ে মানুষ তারা সোনার গহনা কিনেছেন এই সময়। এইটা গেল এর পেছনের রিজন। আজকের এশীয় মার্কেটসগুলো নেগেটিভ ছিল, দুদিন যে সাংঘাতিক উত্থান দেখেছি প্রায় 4 থেকে 5% এক একটা মার্কেটে। আজকে নিক্কেই, হ্যাংসেং, তাইওয়ান হালকা হলেও কিন্তু আজকের আমরা এখানে কারেকশন দেখেছি। তবে মজার ব্যাপার, আজকে নিফটি যতই খারাপ করুক না কেন বা সেন্সেক্স যতই খারাপ করুক না কেন বা ব্যাংকে যতই কারেকশন আসুক না কেন, নিফটি মিড ক্যাপ 100 এবং নিফটি স্মল ক্যাপ মানে 100 কিন্তু আজকের পজিটিভ, শেষ পর্যন্ত পজিটিভে ট্রেড করছিল। তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করবো, একটা কেপিআইটি টেকনোলজিস, একটা টাটা টেকনোলজিস এবং টাটা এলএক্সআই। টাটা এলএক্সআই আজকে প্রায় 10% কাছাকাছি উত্থান, টাটা টেকনোলজিস এবং কেপিআইটিস এরা প্রায় 4% কাছাকাছি উত্থান দেখেছে, কারণ জেপি মর্গান, এই তথ্যটা আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে, জেপি মর্গান এই তিনটে স্টককেই আপগ্রেড করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এই কোম্পানিসগুলো আবার আউট পারফর্ম করতে পারে, সুতরাং তাদের এতদিন তারা আন্ডারওয়েট ছিলেন এই তিনটে কোম্পানির ক্ষেত্রে, এখন তারা নিউট্রাল পজিশন অর্থাৎ এক নচ ওপরে। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে এই কোম্পানি যখনই এই ধরনের বড় বড় এই মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকিং হাউস বা ক্রেডিট রেটিং এজেন্সিস বা ব্যাঙ্কগুলো যখন এই ধরনের রেটিং দেয়, তখন তার মানে তারা এক ধরনের উইন্ডো বা চোখ হিসাবে কাজ করে বিদেশি বিনিয়োগকারীদের। সুতরাং যখন তারা কোনো কিছুর ব্যাপারে পজিটিভ তারা কোনো ডেটা দেন, তখন বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত এই ধরনের স্টকের প্রতি আকর্ষিত হবেনি এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যাক, কারণ 2025 সাংঘাতিক খারাপ করেছিল, সেটা টাটা টেকনোলজিস বলুন, টাটা এলএক্সআই বলুন, কেপিআইটি টেকনোলজিস বলুন। যদিও কেপিআইটি টেকনোলজিস 2024 অব্দি কয়েক গুণ রিটার্ন দিয়েছে 2020 পর, মানে প্রায় মাল্টি ব্যাগার রিটার্নস দিয়েছেন। টাটা এলএক্সআই 2025 প্রায় 20%-এর উপর, টাটা টেকনোলজিস 25%-এর উপর পতন, কেপিআইটি টেকনোলজিস প্রায় 20%-এর কাছে পতন ইতিমধ্যেই দেখে ফেলেছিল, এবং সাধারণত যে আইটি ইন্ডেক্স যেখানে প্রায় 13% পতন হয়েছে, তার থেকেও ভালো মানে খারাপ পারফরমেন্স করেছিল এই তিনটে কোম্পানি। আজকে 52 সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে প্রিমিয়ার এনার্জিস, কেন্স টেকনোলজি, মহানগর গ্যাস, ওয়ালপুল, ডিকসন টেকনোলজিস এবং অ্যাপকনস ইনফ্রা। তাহলে কি আমাদের দিনগত পাপক্ষয় চলছে, এটা আমরা বলতে পারি। কি কি হলে ভারতবর্ষে বাজারে আবার কনফিডেন্স ফিরে আসতে পারে জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম দিক? কি কি প্রয়োজন রয়েছে? প্রথম কথা, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের ফিরে আসতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। তারা এলে তো বিদেশি বিনিয়োগ যখন ঢুকবে তার সঙ্গে ডলার কিন্তু ঢুকবে, ডলার ঢুকলেই টাকা চাঙ্গা হবে। যত বেশি ডলার ঢুকবে ভারতবর্ষে তত টাকা চাঙ্গা হবে, ডলারের ক্ষেত্রে দামে পতন আসবে। 2 নম্বর, ভারত আমেরিকার এই বাণিজ্য চুক্তি না হলে মোটামুটি এটা ধরেই রাখুন, এই অনিশ্চয়তা যতদিন চলবে ভারতীয় শেয়ার বাজারেও কিন্তু আমরা এই সাইড ওয়াইজ মুভমেন্টই হয়তো বা দেখতে পারবো। এছাড়া টাকাকে তার শক্তি দেখাতে হবে, কারণ টাকা যত তার শক্তি হারাচ্ছে তত বিদেশি বিনিয়োগকারীরা কনফিডেন্স হারাচ্ছেন ভারতীয় শেয়ার বাজারের ব্যাপারে। সুতরাং টাকাকে ফিরে আসতে হবে, কনফিডেন্স গেইন করতে হবে। সোনার উপর দাম কমতেই হবে, নতুবা এই যে তীব্র র্যালি চলছে, কেন র্যালি চলছে? কারণ বিশ্বজোড়া একটা আতঙ্ক রয়েছে, একটা অস্বস্তি রয়েছে, ডলারের প্রতি মানুষ ভরসা করতে চাইছে না।
সুতরাং তারা সোনা বা রূপো, এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস রয়েছে, নামি দামি ইনস্টিটিউশনস রয়েছে, রিটেল ইনভেস্টার্সরা রয়েছেনই, সবাই ঝাঁপিয়ে পড়েছেন রূপো এবং সোনা কেনার জন্য। সুতরাং যখন এর রেটটা কমে আসবে কেনাকাটির, তখন বুঝতে পারবেন যে বিশ্বে যে তীব্র আতঙ্ক ছিল, জিওপলিটিক্যাল টেনশন, সেটা একটু একটু করে কমছে এবং সেটা কমা অবশ্যই প্রয়োজন আমাদের উপকারের জন্য। এবার 5 নম্বর পয়েন্ট, যেদিন আমেরিকা বিশ্বের বাকি দেশগুলোকে ধমকানো চমকানো কমাবে, সেটা বাস্তবে সম্ভব না। একটা কল্পনা, রূপকথার কল্পনা বলা যেতে পারে যে আমেরিকা কাউকে ধমকাচ্ছে চমকাচ্ছে না। 6 নম্বর, ভারতবর্ষের এক্সপোর্টের পরিমাণ বৃদ্ধি করতে হবে। যতক্ষণ না এক্সপোর্টের পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারবো, ততক্ষণ আমরা কম্পিটিটিভ হতে পারবো না, ততক্ষণ আমাদের বিশ্বের সেরা অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম ধরা হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া ট্যারিফের একটা খুব বড় সমস্যা দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ না এই 50% ট্যারিফ কমানো হবে, ততক্ষণ কিন্তু আমাদের এক্সপোর্ট আমেরিকাতে সাফার করতেই থাকবে। এটা আমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। ইন্টারনাল কনজামশন বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ মানুষকে কেনাকাটা বেশি করতে হবে। এবার কেনাকাটা বেশি করার জন্য যা যা দরকার, জিএসটি রেশনালাইজেশন, ট্যাক্স কমানো, সেটা তো এই বছর হয়েছে। এই কোয়ার্টার সেপ্টেম্বরে যেহেতু 22 তারিখ থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে, বিশেষ করে জিএসটি রিফর্মস এবং তার সঙ্গে ট্যাক্সের এই কমানোটার এফেক্টটা আমরা কিন্তু দেখতে পাবো এই ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট যদি ভালো হওয়া শুরু করে, বিভিন্ন কনজামশন কোম্পানিজগুলো মানে কনজিউমার ফেসিং, তার সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে একটা পজিটিভ অ্যাফর্মেশন আমরা দেখতেই পারি শেয়ার বাজারের ক্ষেত্রে। এছাড়া সেন্ট্রাল বাজেটকে দুর্দান্ত হতে হবে। সেটা কতখানি হবে, সরকারের সেই এলবো রুম রয়েছে কিনা, কনজিউমার ফ্রেন্ডলি হতে পারে কিনা সরকার, সেটা এখন দেখার দরকার। ট্যাক্স কমানো একটা চিরকালীন স্বপ্ন থাকে মধ্যবিত্তর জন্য, সরকার ট্যাক্স কমাবেন কিনা এবং কি কমালে কিভাবে কমাবেন, বা আদেও কমানো সম্ভবপর কিনা, সেটা একটা $1 বিলিয়ন প্রশ্ন। সবার শেষে বা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকারকে একবার বিবেচনা করে দেখবেন যে ক্যাপিটাল গেন ট্যাক্স সেটা হয়তো নির্মূল করে দেওয়া সম্ভব না, যদি একটু কমানো সম্ভব হয় তর্কের খাতিরে, যেটা 12.5% লং টার্ম ক্যাপিটাল গেন রয়েছে সেটা 10%-এ নিয়ে আসা, যেটা 20% যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন রয়েছে সেইটা 15%-এ নিয়ে আসা, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স সেটাকে কমিয়ে আনা। আমরা কেউ জানি না কি হবে, কিন্তু চাষা বাঁচে আশায় আমরা বাজেটের দিকে তাকিয়ে থাকবো এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস, এইগুলো হলে নিঃসন্দেহে ভারতীয় শেয়ার বাজারের উপকার হবে। এছাড়া যেটা বড় বড় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা চান যে একটা সাস্টেইন কারেকশন আসুক, ভালো ভালো কোম্পানি ন্যায্য মূল্যে পাওয়া সম্ভব হয় বা আন্ডার ভ্যালুড হলে আরো ভালো হয়, কিন্তু সেটা কবে হবে আমরা কেউ জানি না, কারণ মার্কেট প্রেডিক্ট করা সম্ভব না। সেটা হলে তো ডেফিনেটলি বেস্ট হয় যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য। আজকে এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার সে অর্থে কিছু নেই, কিছু কোম্পানিজ নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র উদাহরণ হিসাবে, এবং সেখানে আমাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও, আমার বা আমার পরিবারের সদস্যদের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। এবং স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লোজার সেটা তো দিয়েই দিলাম। যদি কোম্পানিজগুলো যেহেতু উদাহরণ হিসাবে নাম নিয়েছি, যদি কোনো কারণে আপনারা এই ধরনের শেয়ার্সে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।